ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা বালুরঘাট হাই স্কুল প্রশ্নবিচিত্র থেকে সেট নাম্বার 2 অর্থাৎ আমাদের পেজ নাম্বার হচ্ছে কত 99। এটা পেজ নাম্বার কত 99। বালুরঘাট হাই স্কুলের যে ফার্স্ট সামেটিভের ম্যাথামেটিক্সের যে প্রশ্নপত্র যেটা আছে সেটা আমরা আজকে সলিউশন করব। তো আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধন n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে এক একটা যেটা বলেছে আমার কত, এখানে আই বলে দেওয়া আছে কত, এটা সমান কি বলা আছে, আই আমার এখানে কত বেরোচ্ছে 8% সরল সুদের হারে কত বেরোবে এখানে এক্স যদি আমরা ধরি, তাহলে এক্ষেত্রে কত বলেছে এক্স ইন্টু আর ইন্টু এন ডিভাইড বাই 100। এটা আমার বলেছে এক্স মূলধন ধরে 8% সরল সুদ হারে এন বছরের জন্য। তাহলে এইটা সমান আমরা কি বলতে পারি, এই পি এন আর বাই 25 ইজিক্যাল টু কত হচ্ছে এক্স এন আর বাই 100। তাহলে 25×4 আসছে এখানে, আর কি হচ্ছে এন আর কাটছে। তাহলে অর এখানে কি বলতে পারছি, কি বলেছে মূলধনের পরিমাণ। তাহলে মূলধনের পরিমাণ কি হচ্ছে এখানে এক্স ইজিক্যাল টু আমরা কি বলতে পারি 4p হচ্ছে, এক্স ইজিক্যাল টু কি হচ্ছে আমার 4p। তাহলে আমার অ্যান্সার কোনটা হলো এইটা। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে এন বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে এক্ষেত্রে যেটা আমরা করবো এন বছর পর জনসংখ্যা কত হবে এটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমার এখানে বলা আছে জনসংখ্যা পি প্রতি বছর 2% হচ্ছে এন বছর পর কত হবে। তাহলে এটা যেটা হবে পি, এটা দু একটা, এটা যেটা হবে পি ইন্টু 1 + 2% হারে বাড়ছে 2/100 এর এন বছর পর। তাহলে এটা কাটাকুটি হবে, এটা কাটাকুটি কত হচ্ছে পি ইন্টু 1 + r/50 হবে, এটা 2n। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে পি ইন্টু 1 + r/50 বি এরটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি আমরা পরের অঙ্কটা, পরের তিনের অঙ্কটা কি বলেছে, x² / x = 6 সমীকরণের বীজ বা বীজোত্তয় কি কি হতে পারে, এটা আমাকে এখান থেকে বার করতে হবে। তাহলে এটা যেটা বলা আছে তিনেরটা x² / x এটা আমার তিনেরটা x² / x সমান 6 একটা সমীকরণ। তাহলে এই সমীকরণটা যদি আমরা করি তাহলে লিখি এটা কি পাবো আমরা, এখান থেকে যেটা পাবো আমরা x² = 6x আর x² - 6x = 0। তাহলে x কমন গেলে x - 6 = 0 হচ্ছে। তাহলে এখান থেকে কি আসছে, হয় x = 0 অথবা x সমান 6। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার আমার যেটা হবে এটা হবে সি এরটা। নেক্সট কি আছে, নেক্সট যেটা আছে 2a = 3b = 4c হলে a:b:c কত হবে এটা আমাকে বের করতে হবে। তো এটা আমরা একটু কষে দেখাবো। এটা এটা দেওয়া আছে আমার 2a = 3b = 4c। আমরা যদি এটাকে কে ধরি তাহলে এখান থেকে আমরা কি পাবো a = k/2, b = কি পাবো আমরা এখানে k/3 আর c = k/4, এই তিনটে পাচ্ছি। এখান থেকে এখন আমাদেরকে বের করতে কত হবে a:b:c এটা বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারবো k/2 k/3 k/4। আর এই 2 3 4 লসও কত হচ্ছে 12, 12 দিয়ে গুণ করলে প্রত্যেকটা 12 দিয়ে গুণ হবে, 12 দিয়ে গুণ করলে এই কেটে যাবে। তো উপর কি হবে 2 3 4 লসাগু যেটা হবে 12, এটা তাহলে 12 দিয়ে করলে এটাকে কি হবে 6, এটা হবে 4, এটা হবে 3। তাহলে আমার রেশিও কোনটা হবে, রেশিও হবে 6:4:3, এটা হবে আমার রেশিও। নেক্সট বলছে এবি দুটি সমান্তরাল যায় এর প্রত্যেকটির দৈর্ঘ্য কি বলেছে এখানে, এটা হচ্ছে বৃত্তটা। তো এখানে যেটা বলা আছে এবি আর সিডি দুটি সমান্তরাল যায়, এবি দুটি সমান্তরাল যায়, এটা কেন্দ্র আছে।
এ বি আর সি ডি দুটি সমান্তরাল যায়, এ বি আর সি ডি দুটি সমান্তরাল যায় হচ্ছে এটা। এখানে কি বলা আছে যে প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের দৈর্ঘ্য কি বলেছে, দৈর্ঘ্য বলা আছে 10 সেন্টিমিটার, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। এটা হচ্ছে 5-এর চিত্রটা, আর এটা 5-এরটা, এটা হচ্ছে 6-এরটা। অ্যাকচুয়ালি আমি ভুল করে এঁকে বলেছি। 6-এরটা যদি আমরা রাখি না, এই 5-এরটা যদি এখানে রাখি, এটা একটা বৃত্ত। এখানে যেটা বলা আছে যে এ বি দুটি সমান্তরাল জ্যা, এ বি আর সি ডি দুটি সমান্তরাল জ্যা, এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যা, প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার করে। এ বি এটা 16, তাহলে এ বি আর সেটা 16, এটা হচ্ছে 16 সেন্টিমিটার। আর বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলা আছে কত, 10 সেন্টিমিটার। তাহলে এটা যদি কেন্দ্র হয়, এখান থেকে এটা কি হচ্ছে ব্যাসার্ধ, এটা বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, আমাকে এইটা বের করতে হবে। এটা কেন্দ্র, তাহলে কেন্দ্রগামী কোনো সরলরেখা যা কি করে সমদ্বিখণ্ডিত করে, এইটা সমান এইটা হবে, তাহলে এইটা আমি বলতে পারি এটা 8 সেন্টিমিটার করে, এটা আছে 10, তাহলে আমার এটা বের করতে হবে। এইটা বেরোলে কি হবে, এটাও বের করতে পারবো আমি। তাহলে এটা 10 আছে মানে এটা আমার বেরোবে যেটা, এটা যদি ও নাম দিই তাহলে আমার এখানে বেরোবে, এটা যদি ই নাম দিই তাহলে ও ই ইজ ইকাল টু কি বেরোচ্ছে, রুট ওভার অফ 10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর 8 স্কোয়ার মানে হচ্ছে 64। তাহলে এখান থেকে কত আসবে, 36 সমান হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমার এটা বেরোলে 6, তাহলে অনুরূপভাবে এটাও আমার 6 বেরোবে, ও পিও আমার 6 বেরোবে। আর যা দূরত্ব কত, ও ই প্লাস ও পি সমান হচ্ছে কি ইপি। এটা হচ্ছে ইপি হচ্ছে জ্যা দুটোর মধ্যে দূরত্ব, তাহলে 6 + 6 হবে কত, 12 সেন্টিমিটার হবে জ্যা দুটোর মধ্যে দূরত্ব। এরপর আছে আমরা পরে যে ছবিটা আঁকছিলাম সেটাতে, এটাতে বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে ও বৃত্তের কেন্দ্র। ওকে, তাহলে এটা হচ্ছে ও একটা বৃত্তের কেন্দ্র। এরপরে আমরা আছি এই পরের অঙ্কটাতে, 6 অঙ্কটা বলা আছে আমার, এটা হচ্ছে ও কেন্দ্র, ও একটা বৃত্ত এবি ব্যাস, এবির সাথে সিডি হচ্ছে সমান্তরাল। তাহলে এখানে আমাকে কি বলা আছে যে এবিসি কোণ, অর্থাৎ এই কোণটা এবিসি, এই কোণটা হচ্ছে কত, এটা হচ্ছে 25 ডিগ্রি, এটা আমার বলা আছে। এখন আর কি বলা আছে, সিডি এর মানটা কত, সিইডি, অর্থাৎ এখানে ই একটা বিন্দু আছে, তাহলে এই যে সি ই সরি সিইডি এর মানটা কত হবে এখান থেকে আমাকে বের করতে হবে, অর্থাৎ এইটা মানটা বের করতে হবে। এখন আমরা কি করব, আমার বলা আছে এবি সমান্তরাল সিডি, তাহলে এটা হচ্ছে কি একান্তর কোণ হচ্ছে, এটা হচ্ছে 25 ডিগ্রি। এখন আমি কি করলাম, এই এ ই এর পয়েন্ট আছে ই, আর এই বিই আমি যোগ করে দিলাম। তাহলে এখন যদি আমরা দেখি কি দেখবো, এখানে এইটা হচ্ছে এসি বৃত্তচাপ, তাই তো, এসি বৃত্তচাপ। এসি বৃত্তচাপের মধ্যে কোনটা আছে, এ ই সি এই কোনটা আছে, প্লাস এ বি সি এই কোনটা আছে। একই বৃত্তচাপ সমস্ত কোণের মান কি হয়, সমান হয়, তাহলে এইটা হবে 25 ডিগ্রি। আবার এখানে বিডি বৃত্তচাপ, তাই তো, বিডি বৃত্তচাপ, এখানে বি সি ডি এবং কি হচ্ছে বিই, এটা ই পেয়েছি আমরা, বিই ডি, এই দুটো কোণ আছে। তাহলে এইটা যদি 25 ডিগ্রি হয় তাহলে এটাও কত পাচ্ছি, আমরা 25 ডিগ্রি পাচ্ছি। তাহলে এখন অর্ধবৃত্তস্থ কোণ, কেন্দ্র অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, এক সমকোণ। এইটা কি হচ্ছে, এটা হচ্ছে এ ই বি হচ্ছে একটা কোণ, এ ই বি হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি টোটালটা, যার মধ্যে আমি এই কোণটা 25 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখান থেকে কি পাবো, এই সিইডি কোণটা কত পাবো, সিইডি কোণটা কত পাবো, 90 ডিগ্রি মাইনাস এই দুটো 25 ডিগ্রি, মানে 50 ডিগ্রি বাদ যাবে, তাহলে কত হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা কত পেলাম, 40 ডিগ্রি। এটা গেল আমার 6 অঙ্কটা। নেক্সট আমরা আসবো পরের অঙ্কটা, বার্ষিক 2 অঙ্কগুলো কি বলেছে, বার্ষিক সুদের হার 4% থেকে 3.14% হওয়ায় বিজয়বাবু আর্থিক আয় 75 টাকা কম হয়, বিজয়বাবুর মূলধন কত আমাকে নির্ণয় করতে হবে। মূলধনটা ধরলাম আমি কত, এটা এক্স টাকা, এটা আমি মূলধনটা ধরলাম,
তাহলে কি হচ্ছে 4% যখন সুদ হচ্ছে 4% সুদের জন্য কি হচ্ছে 4% সুদের হারে যখন হচ্ছে তখন সুদ কত হচ্ছে আমরা I1 ধরলাম। I1 এখানে কত পাচ্ছি x ইন্টু 4 ইন্টু কত বলেছি বার্ষিক সরল সুদ হারে 1 বছর বাই 100 সমান এটা কত পাবো আমি 4x বাই 100 বললাম আমি এটা এত টাকা। আর 3.5 পূর্ণ 1/4% মানে 4 3 12 13 4%। এই সুদের জন্য I2 তখন কত পাবো আমরা x ইন্টু 13 ইন্টু I ডিভাইড বাই কত হচ্ছে 4 ইন্টু 100 তাই তো সময়টা কত পাবো 13x বাই 400 টাকা এটা হচ্ছে। এবং এই দুটো পার্থক্য বলে দেওয়া আছে কত 4x বাই 100 মাইনাস 13x বাই 400 ইজিক্যাল টু কত বলা আছে 75 তাই তো। এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসছে এটা 400 হচ্ছে 16x মাইনাস 13x হয়ে যাবে ইজিক্যাল টু এটা হবে 75 ইন্টু 400। এটা আমি একবারে করলাম স্টেপ জাম্প করে। তাহলে এখান থেকে কত আসছে আর 3x ইজিক্যাল টু 75 ইন্টু 400 এর বাই কত পাবো এটা আমি এর বাই 3 সমান 3 2575 25 4 100। এটা হচ্ছে আমার মোট মূলধন বেরোলে কাটা যাবে এখানে এটা x ইজিক্যাল টু কত বেরোবে x ইজিক্যাল টু বেরোচ্ছে কত এটা। দ্বিতীয়টা কি বলেছে প্লাস √2 ডিভাইড বাই √7 প্লাস √2 ডিভাইড বাই √7 এটা বলা আছে। এটা ইজিক্যাল টু কি হচ্ছে রুট এটা যেহেতু বলা আছে 1/7 ইন্টু প্লাস এ হলে এ এর মানটা আমাকে এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে নর্মালি কি করবো এখানে জাস্ট কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এটা কত আসছে 7 দিয়ে এটাকে √7 এর মানটাকে বের করতে হবে। তাহলে এটা আমার হচ্ছে √7 ইন্টু √21 প্লাস এটা কত আসবে √7 এ এটা হচ্ছে 7√3 প্লাস 7√2 এটা আসছে 21 কে লিখতে পারি √7 এর √3 লিখতে পারি আর √7 ইন্টু √7 ইন্টু √3 এটা লিখতে পারি প্লাস √7 এ ইকুয়াল টু এটা আসছে 7√3 প্লাস 7√2 এটা আসলো। এখন আমি কি করব এটা যদি গুণ হয়ে যায় তাহলে কত হবে 7√3 হয়ে যাবে প্লাস √7 এ থাকবে 7a ইজ ইকুয়াল টু 7√3 প্লাস 7√2 এই 7√3 কেটে যাবে তাহলে আমার 7√7a ইজ ইকুয়াল টু কি পড়ে থাকবে অর্থাৎ a√7 ইজ ইকুয়াল টু এখানে কত পড়ে থাকছে 7√2 এটা পড়ে থাকছে। তাহলে আর a ইজ ইকুয়াল টু কত বলতে পারি আমি 7√2 √7 যদি উপর নিচে 7√2 দিয়ে গুণ √7 দিয়ে গুণ করি তাহলে আমার কত আসবে √14 কারণ কি হবে 7টা কেটে যাবে। তাহলে a এর মান আমার এখানে কত বেরোলো √14। এটা বলছে পাশের চিত্রে BAD মান হচ্ছে কত 60 ডিগ্রি। আচ্ছা ABC বলা আছে 80 ডিগ্রি তাই DPC আর PQC এর মান আমাকে বের করতে হবে। এটা একটা বৃত্ত এখানে কি কি বলা আছে ওকেন্দ্রবৃত্তের OP আর লম্ব AB OP লম্ব হচ্ছে কি AB ABটা কোথায় AB আচ্ছা OP লম্ব হচ্ছে AB OP লম্ব AB এটা তো O আর এটা P লম্ব হচ্ছে AB না আমি ভুল লিখছি তিনেরটা BD এর মান বলা যায় 60 ডিগ্রি। তাহলে এটা যে ছবিটা আঁকি আমরা এটা কেন্দ্র হচ্ছে O এটা P এটা Q আচ্ছা এটা দেওয়া আছে
দেওয়া আছে, এটা দেওয়া আছে, এবং এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। আচ্ছা, আর এটার নাম দেওয়া আছে কত, সি, এটা আছে ডি, এটা আছে বি, এবং এটা আছে এ। আমার এই কোণটা মান কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 60 ডিগ্রি, এটা বলা আছে কত, 80 ডিগ্রি। 80 কোণটা বলা আছে এ বি সি, এ বি সি, মানে এটা বলা আছে 80 ডিগ্রি। এখানে তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ কোণটা হচ্ছে সি ডি এ বি, হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো। এই সি ডি এ বি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখানে এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই সি কোণটা কত হবে, তো বি সি ডি কত হবে, এটা হবে 120 ডিগ্রি। কারণ আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীতগুলো পরপর 180 ডিগ্রি, তাহলে এটা হবে 120 ডিগ্রি। আর এইটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে আমরা এইটা কত বলতে পারবো, এটা হবে 100, পুরো এই দুটো মিলে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা আমরা বলতে পারবো বলতো 100 ডিগ্রি। আমাকে মান কোনটা বের করতে বলেছে, ডিপিসি, ডিপিসি এই কোনটা, এবং বলেছে বিকিউসি, আমাকে এই কোনটার মান বের করতে বলেছে। তাহলে এইটা হচ্ছে কত, 100 ডিগ্রি। পিডিসিটা কত, পিডিসি, এইটা যদি 100 ডিগ্রি হয়, টোটালটা হচ্ছে একটা সরল কোণ, মানে 180 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে, এটা হবে 80 ডিগ্রি, তাই তো। পিডিসির মান কত হবে, 80 ডিগ্রি, আর ডিপিসির মান তাহলে কত হচ্ছে, 60 ডিগ্রি হবে। কারণ হচ্ছে ত্রিভুজের তিনটে কোণের মান কত হচ্ছে, ত্রিভুজের তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমার যার একটা কোণ বেরিয়ে গেছে 80 ডিগ্রি, এইটা বেরিয়েছে কত, 120 ডিগ্রি, তাহলে এই কোণটা কত বেরোবে, এই যে যে কোণটার মান আমি বলতে চাইছি এক্স্যাক্টলি, এই কোণটা হচ্ছে পিসিডি। পিসিডির মান কত বেরোবে, এই পিসিডির মান, এটা যদি 120 হয়, পিসিডির মান কত বেরোবে, এটা 60 ডিগ্রি বেরোবে। পিসিডি, কোণ পিসিডি হবে কত, 60 ডিগ্রি। তাহলে এটা কত আসছে, 60 ডিগ্রি হচ্ছে। তাহলে দুটো কোণ মিলে কত হচ্ছে, 80 ডিগ্রি একটা আছে, 60 ডিগ্রি আছে, কত হচ্ছে 140 ডিগ্রি। আর আমার তাহলে ডিপিসি কোণ মান কত বেরোচ্ছে, ডিপিসির মান বেরোচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, সমান হচ্ছে কত, 40 ডিগ্রি। তাহলে আমার ডিপিসি এটা কত বেরোলো, এটা বেরোলো 40 ডিগ্রি। অনুরূপভাবে আমরা এটা পাবো, এই কিউ এর মানটা, এই কিউ এর মানটা কত পাবো, এইটা হচ্ছে 120 যেহেতু বলেছি আমি, এটা 120 আসছে, তাই তো। তাহলে এটা কত পাবো, এটা আমি পাবো এখানে হচ্ছে 60, এটা যেহেতু 80 আছে, এটা পাবো কত, 100, তাহলে এটা 160 হচ্ছে, আর এটা হচ্ছে 20 ডিগ্রি। বোঝা গেল। এরপরে আমরা আসি পরের অঙ্কটা। পরের অঙ্কটা যেটা বলেছে যে পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্তের ওপি লম্ব এবি, ওপি এটা হচ্ছে লম্ব বলা আছে, এই কোণটা লম্ব বলা আছে, এই কোণটা 90 ডিগ্রি, ওপি লম্ব এবি, এবং এবি সমান হচ্ছে 6 সেন্টিমিটার, এবি পুরো হচ্ছে 6 সেন্টিমিটার, পিসি হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 2, আর এবিটা হচ্ছে পুরোটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, বৃত্তের ব্যাসার্ধ বলতে আমরা বলতে পারি ওবিটা বলতে পারি। তাহলে ও কেন্দ্র থেকে কোনো সরলরেখা যদি এটা জ্যার উপর দিয়ে যায়, সেটা কি করে, যে কোনো সরলরেখা কেন্দ্র দিয়ে গেলে, জ্যার উপর দিয়ে গেলে সেটা সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যদি 6 সেন্টিমিটার আছে, তাহলে আমরা বলতে পারি কি, এপি আর পিবি 3 সেন্টিমিটার ভাগ করছে, এপি ইজিক্যাল টু পিবি সমান হচ্ছে 3 সেন্টিমিটার করে ভাগ করবে। তাহলে এইটা কি হচ্ছে, হয়ে যাচ্ছে আমার 3 সেন্টিমিটার। তাহলে এই যে ওসি ব্যাসার্ধ যেটা আছে, ওসি কে আমরা কি ধরলাম, এই ওবিটাকে কি ধরলাম, এক্স ধরলাম, অর্থাৎ ব্যাসার্ধটা আমরা এক্স ধরলাম। একটু নেক্সট পেজে যদি আমরা করি, বৃত্ত, এটা ও, এটা একটা সরলরেখা দিয়েছে, আর এটা যাচ্ছে এবি।
এ বি, এই বিন্দুটা হচ্ছে পি, আর আমার এটা দেওয়া আছে কত ও, আর এটা দেওয়া আছে সি। তাহলে আমার ওবিটাকে আমি ধরলাম কত এক্স, ওবি ধরলাম আমি কত এক্স, তাই তো? তাহলে এই ওপি সমান কত হচ্ছে এক্স মাইনাস টু, কারণ এটা টু বলা আছে, এটাও তো ব্যাসার্ধ, তাহলে এটাও তো ওসিটাও তো এক্স হওয়ার কথা, কিন্তু এখানে টু বলা আছে, তাহলে ওপিটা হচ্ছে এক্স মাইনাস টু। আর আমার এটা কত হচ্ছে তিন, পিবিটা, পিবি বলা আছে কত তিন। তাহলে এখান থেকে আমি বলতে পারি ওবি স্কোয়ার ইজ ইকাল টু, কি বলতে পারি, ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। তাহলে এখানে ওপি স্কোয়ার, এটা ওপি স্কোয়ার সমান এক্স স্কোয়ার, আর এখানে কি বলা আছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস এটা কাছে হবে থ্রি তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি আসছে আর এক্স স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস নাইন, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে ফোর এক্স ইজ ইকাল টু কত পাচ্ছি আমি তেরো, আর এক্স ইজ ইকাল টু কত পাচ্ছি আমি তেরো চার, সমান এটা কত আসবে 3.25 সেন্টিমিটার, এর কাছাকাছি আসবে। তাহলে ওবি সমান কত পেলাম আমরা, ওবি সমান কত পেলাম 13/4 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে কি বলা আছে এস বর্গ, কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্কটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে যদি এস ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলে, তাহলে ছয়েরটা আমরা যেটা করব, এখানে আমরা কি বলতে পারি এস ইজ ইকাল টু কি বলতে পারি সিক্স স্কোয়ার, এটা আমরা বলতে পারি এস ইজ ইকাল টু, তাহলে এখান থেকে কি পাচ্ছি এ স্কোয়ার ইজ ইকাল টু এস বাই সিক্স, এটা পাচ্ছি। এখন আরেকটা যেটা দেওয়া আছে রুট থ্রি ইজ টু এ, কর্ণ দেওয়া আছে ডি, তাই তো? এখানে আমার এ স্কোয়ার সমান দেওয়া আছে, তাহলে এটা যদি বর্গ করে দিই আমার কি হবে থ্রি এ স্কোয়ার ইজ ইকাল টু ডি স্কোয়ার হচ্ছে এখানে, আর স্কোয়ার মানটা যদি বসাই স্কোয়ার মান কত এস বাই সিক্স, কাটছে তিন দুই ইজ ইকাল টু ডি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি পাবো এস ইজ ইকাল টু টু ডি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার নির্ণয় সম্পর্ক। এরপরে আমরা হচ্ছে পরের করে বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদ হারে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সহ সুদ শোধ করবেন তা হিসাব করে লিখুন। তাহলে আমি এটা কি ধরে নিলাম কত বছর পর, ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়া থেকে আয় করবেন, ধরে নিলাম এক্স বছর, এক্স বছর পর কি হবে এক্স বছর পর শোধ করবে, এক্স বছর পর শোধ করছি আমি সেটা লিখছি, ঠিক আছে? তো এখানে যেটা পাবো আমি, আর তাহলে এক্স বছর পর যদি হবে মানে ইয়ে করে ব্যাংকে টাকা শোধ দেয়, তাহলে বাড়ি ভাড়া তার এক বছর পর দিচ্ছে, তাহলে বাড়ি ভাড়া দিচ্ছে কত এক্স মাইনাস ওয়ান বছর, এটা দিচ্ছে বাড়ি ভাড়া। তাহলে এটা যেটা আমি করতে পারি এই 24,000 টাকা ইন্টু 12% সরল সুদ হারে এক্স বছরের জন্য ধার নিচ্ছে, ডিভাইড বাই কি হচ্ছে 100 প্লাস কি হচ্ছে কত ধার নিয়েছে এটা 24,000 টাকা, এটা ধার নিয়েছে, ইজিক্যাল টু 5,200 ইন্টু কি করবে 12% হলে এক্স মাইনাস ওয়ান, এটা আমি এক করতে পারি। তাহলে এখানে কাটছে এইটা, এটা কেটে যাচ্ছে আমার এখানে, তাহলে 24 12 দুই 48 88 এক্স, और তাহলে এটা আমি বলতে পারি কত 28,800 এক্স প্লাস 24,000ই আছে 24,000 ইজিক্যাল টু এটা হচ্ছে কত হবে 62,400 এক্স মাইনাস ওয়ান বছর, এটা। और এটা যেটা আসবে 00 008 মাইনাস 2
8800x ইজ ইকুয়াল টু কত আসছে এটা প্লাস 62,000। চলের হাজার 500 টাকা ভাড়া দিচ্ছে, তাহলে অর এটা কত আসবে 33,600 এক্স ইজ ইকুয়াল টু এটা আমি কত পাচ্ছি, এটা হচ্ছে 24,000 না, এটা হবে 2,40,000। তো এটা হয়ে যাবে আমার কত সেক্ষেত্রে 2,40,000, আর এটা হয়ে যাচ্ছে কত 2,40,000, এটাও 2,40,000 হয়ে যাবে, তার সাথে সাথে এটাও 2,40,000 হবে, 2,40,000। তাহলে আমার এটা যেটা আসবে এখানে কত আসবে 2,40,000 যোগ করি, তাহলে আমার কত আসবে 302,400 এটা আসছে। আর এখান থেকে আমরা এক্স মান কত পাচ্ছি 302,400 বাই 33,600, এটা কাটাকুটি কত, এটা আসবে 9 বছর। তাহলে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সহ সুদ সহ হিসাব করবেন, বলছে কি হয়েছে এটা ধার নেওয়ার কত বছর পর, তাহলে এটা বলি 9 বছর। কারণ এখান থেকে যখনই ধার নিচ্ছে কত সেটা হচ্ছে এক্স বছর, আর বাড়ি ভাড়া তারপর 1 বছর পর থেকে দিচ্ছে, মানে কি তার পরের বছর থেকে তিনি বাড়ি ভাড়া টাকা থেকে এই ধার নেওয়ার টাকা শোধ করছেন, সেটা হচ্ছে x-1 বছর। তাহলে ধার নেওয়ার কত বছর পরে তিনি এই ব্যাংকের টাকা সহ সুদটা শোধ করতে পারবেন, সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এরপর আমরা আসি কি পরের অঙ্কটা। পরের অঙ্কটা যেটা বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং কি বলেছে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লেখো। তাহলে এটা আমাকে যেটা করতে হবে, তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল কত 9 বছর। পরেরটা যেটা করবো আমরা কোনো মূলধন 2 বছর সরল সুদ চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এটা দেওয়া আছে, তাহলে মূলধন ও বার্ষিক সুদের হারটা আমাকে লিখতে হবে। তাহলে এটা যেটা দেওয়া আছে 2 বছরের মূলধন কত হচ্ছে এখানে, এটা সরল সুদ হচ্ছে 2 বছরের সরল সুদ কত হচ্ছে, এটা সরল সুদ যদি আমরা বলি এখানে দেখতে পাচ্ছি কত এক্স ধরলাম, আর ইন্টু 2 ডিভাইড বাই 100, এটা হচ্ছে সরল সুদ পেলাম আমি। এটা সমান বলা আছে কত 8,400, তাহলে 2x r ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু কত বলা আছে 8,400, ইজিক্যালে কত হচ্ছে 4,200, এটা হচ্ছে 4,200। তাহলে এখানে এক্স আর বাই 100 কত পাচ্ছি আমি, এক্স আর বাই 100 কত পেলাম আমরা, এটা 42, এটা পেয়ে গেলাম। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি পাবো বলেছি 2 বছর, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি আমার মূলধন এক্স হয় তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার এটা পাবো, মাইনাস এক্স করতে হবে আমাকে, এটা হবে আমার চক্রবৃদ্ধি সুদ, এটা হবে এস আইটা, সরি এটা হবে সি আইটা, এটা হচ্ছে সি আইটা। তাহলে এখন এইটা সমান কত বলেছে, এইটা সমান বলা আছে কত, এইটা সমান এই সি আইটা সমান বলা আছে কত আমার 8,652 টাকা, তাই তো 8,652 টাকা এটা আমার বলা আছে। তাহলে এইটা সমান করলে এইটা তার হোল স্কয়ার, এখানে যদি এক্স কমন নিয়ে নিই, তাহলে আমার এক্স কমন নিয়ে নিলে আমার এখানে কত থাকছে 1 প্লাস আর বাই 100 প্লাস 1, এই একটা হচ্ছে, কারণ এটা এক্স যদি কমন নিয়ে এটা পড়ে থাকছে, এটা 1 পড়ে থাকছে, এটা 1 স্কয়ার হয়ে যাচ্ছে, এটা 1 প্লাস আর বাই 100 মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে এখানে সমান কত বলতে পারি 8652, এখানে 1 1 কেটে যাচ্ছে। তাহলে আমার এখানে যেটা পড়ে থাকছে এক্স ইন্টু এটা হচ্ছে 2 প্লাস আর বাই 100
ইন্টু এটা পড়ে থাকছে ইজ ইকাল টু 8652। এখান থেকে কি করবো আমি আর বাই 100 এটা যদি কমন নিই তাহলে এক্স আছে আর বাই 100 কমন নিলাম, এখানে কত পড়ে থাকছে 2 আর এখানে কত পড়ে থাকবে কমন নিলাম মানে এটা আমি এদিকে নিয়ে চলে এলাম, এটা আমার পড়ে থাকছে আর বাই 100 কমন নিলাম না, এটা আমার এটা এদিকে নিয়ে চলে এলাম, তাহলে আমার কত হচ্ছে 8652। এটা এখানে পড়ে এই এক্স আর বাই 100 সমান আমরা কত পেয়েছিলাম, এক্স আর বাই 100 আমরা এখানে পেলাম 4200, তাহলে এটা আমরা কত বলতে পারি 4200 is equal to 2 r by 100 is equal to 8652। 8652 এটা আমরা পেয়েছিলাম। নেক্সট পেজে আমরা আছি এবারে, তাহলে এটা কত পাচ্ছি যদি এখন গুণ করি, অর এটা গুণ করলে আমরা কত পাবো 8400 প্লাস কত পাবো 4200 আর ডিভাইড বাই কত হচ্ছে এটা 100, তাই তো এটা গুণ করলে তাই তো হচ্ছে আমার, কারণ 2 এর সাথে যখন গুণ করছি, এটা 2 এর সাথে যখন গুণ করলাম তখন কত হচ্ছে 8400 আর এটা হচ্ছে 4200 আর বাই 100 ইজিক্যালি কত আসছে 8652, এটা আমার পড়ে থাকছে। তাহলে অর 42 এই দুটো শুনে কেটে যাবে, তাহলে 42 আর ইজিক্যাল টু কত হবে 8652 মাইনাস 8400, আর এখান থেকে 42 আর ইজিক্যাল টু কত আসছে আমার এখানে 252, আর আর ইজিক্যাল টু কত পাবো এখানে আমি 6, তাহলে আমার সুদের হার কত পেলাম এখানে, বলেছিল যে বার্ষিক সুদের হার মূলধন হিসাবে গেল, বার্ষিক সুদের হার পেয়ে গেলাম 6%, মূলধনটা ও বার্ষিক সুদের হার মূলধন, তাহলে মূলধনটা তোমরা এখান থেকে বের করে নেবে, মূলধনে কত থাকছে এখান থেকে আর পাবে, এখান থেকে মূলধনটা আমাকে বের করবে, এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো যে মূলধন এটা যেটা পাচ্ছি এটা হবে হোমওয়ার্ক, এটা তোমরা বের করে জানাবে যে মূলধনটা কত পাচ্ছি। এখানে 6% আমরা কি পেলাম, এটা পার্সেন্টেজ যেটা পেলাম এটা হচ্ছে বার্ষিক সুদের হার। করবো এই এক্সট্রা কি করবো এদিকে নিয়ে চলে আসবো, और 1 by a plus b plus x minus 1 by x is equal to 1 by a plus 1 by b। নর্মালি আমরা এগুলো কি করবো গুণ করে দেবো, গুণ করলে আমার এক্স্যাক্টলি এটা যেটা আসবে উপরটাতে এটা আসবে কত কাটাকুটি করে x মাইনাস a মাইনাস b মাইনাস x এটা আসছে, আর নিচে কত আসছে x ইন্টু a প্লাস b প্লাস x, এটা কত আসবে a প্লাস b ডিভাইড বাই ab। এখন যদি আমার এটা থেকে যদি এটা মাইনাসটা কমন নিই আমার এটা প্লাস হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে তাহলে এটা কেটে যাবে, তাহলে এটা মাইনাস থাকবে, আর এখান থেকে আসবে ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ab। তোমাদের এই যে দ্বিঘাত সমীকরণ অঙ্কগুলো দেওয়া মানে করা হচ্ছে ঠিক এই একই অঙ্ক তোমাদের আজকেরই প্লে লিস্টে আজকেরই যে একটা ভিডিও আপলোড হয়েছে দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত, সেখানে গিয়ে সমস্ত ইম্পর্টেন্ট এই দ্বিঘাত সমীকরণ যে এক্স এর মান বের করা আছে সেগুলো সমস্ত করা আছে, তোমরা সেই ভিডিওটা একটু দেখে নিবে সমস্ত ভিডিওটা, ওখানে 15টার মতো অঙ্ক আছে। নেক্সট আরো পার্টে আরো কিছু অঙ্ক আসবে যেগুলো কি হবে তোমাদের পুরো সমস্ত যে সমাধানের অঙ্কগুলো থাকছে সেগুলো কভার হয়ে যাবে। তোমরা প্লে লিস্টে গিয়ে আজকের দিনে আপলোড করা হয়েছে এই ভিডিওটা দেখে নেবে একটু। তাহলে এখানে কত আসছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি সমান 0। এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি যেটা পাবো এক্স প্লাস এ আর এক্স প্লাস বি ইজ ইকাল টু 0, আর এক্স ওয়ান মাইনাস এ আর এক্স ইজ ইকাল টু মাইনাস পাবো। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, দ্বিতীয় অঙ্কটা যেটা বলেছে 1 বাই এক্স এটা বলা আছে, নর্মালি কিছু না, এটাকে আমরা কি করব একই রকম ভাবে আমরা এটা কি করব এদিকটা যেটা আছে আমরা লসাগু করব x ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস বি মাইনাস এক্স, এখানে কি আসবে এ প্লাস বি
মাইনাস এ ডিভাইডেড হবে এ ইন্টু এ প্লাস, এটা কেটে যাবে, বি করে থাকবে, এটা কেটে যাবে, তাহলে এই বিটা কেটে যাবে, তাহলে আমার এটা কি করে থাকবে 1 বাই এটা 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস বি ইজ ইকাল টু 1 বাই এ ইন্টু এ প্লাস বি, এটাই পড়ে থাকবে। তাহলে এখন কোনাকুনি গুণ হলে কথা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস এ বি, তাই তো? এখান থেকে আমি এটা এদিকে নিয়ে চলে আসবো পুরোটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস স্কোয়ার প্লাস সরি মাইনাস হবে এটা মাইনাস এ বি ইজ ইকাল টু 0। এখন এই এক্স স্কোয়ারটাকে নিয়ে চলে আসবো, তাহলে আমার কত হবে এক্স প্লাস এ, এইটা আর এইটা মিলে হচ্ছে আমার এক্স প্লাস এ এক্স মাইনাস এ, আর এখান থেকে প্লাস বি কমন নিলে কত করে থাকছে এক্স মাইনাস এ, তাই টোটালটা থেকে আমার কি কমে যাচ্ছে এক্স মাইনাস এ আর পরে থাকছে এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকাল টু 0। তাহলে হয় এক্স সমান এ পাচ্ছি আমরা, অথবা কি পাচ্ছি এক্স সমান মাইনাস অফ এ প্লাস বি। তাহলে এক্স এর আমরা দুটো ভ্যালু পেলাম। নেক্সট বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একটি একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দুই অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে সেটা আমাকে বের করতে হবে। একক স্থানীয় অঙ্ক কি হতে পারে, একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কি ধরলাম আমরা, দশক স্থানীয় অঙ্কটা এক্স ধরলাম, একক স্থানীয় অঙ্কটা তাহলে কি হবে এক্স প্লাস 6 হবে, তাই তো? কারণ 6 বেশি বলেছে, তাহলে সংখ্যাটা কি হবে 10x প্লাস এক্স প্লাস 6, এটাই হবে তো? তাহলে আমার এখানে কত আসছে 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যাটা। এখন আমার কি বলেছে 12 কম, 12 কম কোনটা, যে সংখ্যাটি অঙ্কতে গুণফলের চেয়ে 12 কম, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 6 এইটা ইজিক্যাল টু কি হবে 11x প্লাস 6 মাইনাস 12, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমার সমীকরণটা হবে এখান থেকে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস কি পাবো এটা 11x এদিকে চলে আসবে, আর এটা কত পাবো 12, এটাকে মাইনাস 6 হচ্ছে মাইনাস 6 হচ্ছে মাইনাস 6 দেখলে প্লাস 6 হচ্ছে ইজিক্যাল টু 0, তাই তো? তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x, এটা 5x হচ্ছে কারণ 6x সাইডে মিলে মাইনাস 5x হচ্ছে, সরি মাইনাস 3 प्लस 2 इंटू एक्स प्लस 6 इज इक्वल टू 0, और एक्स स्क्वायर माइनस 3x माइनस 2x प्लस 6 इज इक्वल टू 0। এখান থেকে যেটা আমার কি আসবে x माइनस 3 আর x माइनस 2 इज इक्वल टू 0 আসবে, और হয় x इज इक्वल टू 3 হবে নালে x इज इक्वल टू আমার 2 হবে, তাহলে দুটো হবে এখানে। তাহলে সংখ্যাটা আমার কি কি হবে, তাহলে যখন x আমরা 3 ধরবো, যখন x সমান 3 তাহলে একক সংখ্যাটা কত হবে, এটা হচ্ছে দশক সংখ্যাটা, একক সংখ্যাটা তাহলে কত হবে তখন 3 হবে, 3 প্লাস 6 ইজিক্যাল টু 9, তাই তো? আর যখন দশক সংখ্যাটা 2 হবে তখন সেক্ষেত্রে কি হবে 2 প্লাস 6 ইজিক্যাল টু 8, তাহলে দুই অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে, একক স্থানীয় অঙ্ক 9 হতে পারে আর 8 হতে পারে। এইটা ছিল এই অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটি কি বলেছে, একটি সুপারফাস্ট ট্রেন আছে, ট্রেন এক্সপ্রেস ট্রেন ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়, একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো, সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার ছিল নির্ণয় করো। তাহলে আমরা কি ধরে নেবো, ধরি সুপারফাস্টের গতিবেগ কত ছিল x কিমি
পার ঘন্টা, এটা ছিল এর গতিবেগ, তাই তো। আর এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ছিল, এক্সপ্রেসের গতিবেগ কত ছিল, 15 কিমি বেশি বেগে যাবে বলছি সুপারভার্সন এক্সপ্রেস ট্রেনের থেকে। এটা ছিল x মাইনাস 15 কিমি পার ঘন্টা। তাহলে 180 কিলোমিটার যেতে, 1 কিলোমিটার যেতে সুপারফাস্টের কত সময় লাগবে, সময় কত লাগবে, 180/x, এত সময় লাগছে, এত ঘন্টা। আর এক্সপ্রেস ট্রেনে কত সময় লাগবে, 180 কিলোমিটার যেতে এক্সপ্রেস এর সময় কত লাগবে, 180/x-15, এত ঘন্টা। তাহলে এখন প্রশ্ন অনুসারে 180/x মাইনাস 180 সরি, কারণ এইটার নিচে ছোট হচ্ছে এটা, তাহলে এটা আগে লিখতে হবে আমাকে। এটা হবে কত, 180/x-15 মাইনাস 180/x ইজিক্যাল টু কত হচ্ছে, এটা ঘন্টাকে পৌঁছাচ্ছে, এটা বলা আছে। তাহলে এখান থেকে আমার কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 15, এটা 15, 180 180 কেটে যাচ্ছে, তাই তো। মানে 180 যদি কমন নিয়ে নিই আমরা, 80 1/x মাইনাস 15 মাইনাস 1/x সমান 1, और এটা গুণ করলে কত হচ্ছে, x ইন্টু x মাইনাস 15, আমার কথা হচ্ছে x মাইনাস x প্লাস 15 ইকুয়াল টু 1/180, এটা থাকছে। তাহলে এটা আমার যেটা আসছে কত, और x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 2700 সমান 0, এটা। তাহলে এখানে এ কোনটা, এখানে এ হচ্ছে কত, এখানে এ হচ্ছে 1, বি হচ্ছে 15, সি হচ্ছে 2700, তাই তো। তাহলে সিধা আছে যে সূত্র সাহায্যে আমরা কি পাবো, এটা সূত্রের সাহায্যে এটা আমরা কি পাবো, দুটো পাবো। সিধা সূত্র কি বলে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ 4ac ডিভাইড বাই 2a, এটা আমরা শিখেছি সিধা আছে সূত্রে। তাহলে এটা আমরা যেটা পাবো, তাহলে এটা বলতে পারছি আমরা কত, এটা মাইনাস অফ মাইনাস 15 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac মানে হচ্ছে 225, 15 স্কোয়ার প্লাস 4ac করলে কত হচ্ছে, এটা 4 ইন্টু 1 ইন্টু 4ac, এ মানে 1 ইন্টু 2700, মানে এটা আমার আসবে কত, 4 7 28, 108, 108.00 ডিভাইড বাই কত হবে 2a, 2 ইন্টু 1, এটা সিধা হয়েছে শুধু পাবো। তাহলে আমার এটা কত আসছে, 15 প্লাস মাইনাস রুট ওভার অফ 11 0.25 ডিভাইড বাই 2, এটা হচ্ছে এক্স এর মানটা আমরা পাবো সিধা হচ্ছে সূত্র অনুযায়ী। তাহলে এবারে কত আসছে, এটা x ইজিক্যাল টু, এটা হচ্ছে এক্স্যাক্টলি x ইজিক্যাল টু এটা কত পাচ্ছি, 15 প্লাস মাইনাস এটা হবে 105 ডিভাইড বাই 2। তাহলে x এর ভ্যালু প্লাস চিহ্ন নিয়ে কি পাবো, আর মাইনাস চিহ্ন নিয়ে পাবো, x প্লাস চিহ্ন দিয়ে x এর ভ্যালু কত পাচ্ছি, এটা x এর ভ্যালু যেটা পাবো আমরা কত পাবো, 15 প্লাস 105 ডিভাইড বাই 2 ইজিক্যাল টু কত পাচ্ছি আমরা এখানে, 120/2 সমান 60 কিলোমিটার পার ঘন্টা। আর মাইনাস চিহ্ন দিয়ে x এর ভ্যালু কত পাবো, আর এটা পাবো হচ্ছে 95, মাইনাস 90/2 মাইনাস 45। তাহলে মাইনাস 45 কি হতে পারে, মাইনাস 45 এই মানটা আমরা নেবো না, কারণ এটা ঋণাত্মক ভ্যালু। তাহলে সুপারফাস্টের ট্রেনটার গতিবেগ কত ছিল, 60 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আমাদের যেটা বলেছে h to b ইজ ইকুয়াল টু b/c ছিল, তো প্রমাণ করো, এটা সমান আমাদের এইটা প্রমাণ করতে হবে।
তাহলে আমরা a টু b এটাকে এটা সমানুপাতের অঙ্ক দেওয়া আছে, এটা আমরা কি ধরবো, a বাই b ইজ ইকাল টু b বাই c ইজ ইকাল টু k। এখান থেকে আমরা কি পাবো, b ইজ ইকাল টু c কে, আর a ইজ ইকাল টু কি পাবো, b কে, মানে হচ্ছে c কে স্কয়ার, এটা পেলাম। তাহলে এখন আমরা বাম পক্ষ লিখবো। বাম পক্ষ কি আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই c স্কয়ার, এটা দেওয়া আছে বাম পক্ষে। তাহলে আমরা প্রত্যেকটা মান যদি এখন বসাই তাহলে কত পাবো, c স্কয়ার k টু দি পাওয়ার 4 ইন্টু c স্কয়ার k স্কয়ার ইন্টু c স্কয়ার, নিচে কত পাবো, c কিউব k টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই c কিউব k কিউব প্লাস 1 বাই c কিউব, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে যেটা আমার আসবে c টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 6 ডিভাইড বাই c কিউব k কিউব কমন যাবে, তাহলে আমার এটাকে পড়ে থাকবে 1 প্লাস k কিউব প্লাস k টু দি পাওয়ার 6, তাই তো। তাহলে এখান থেকে কি আসছে, c কিউব ইন্টু 1 প্লাস k কিউব প্লাস k টু দি পাওয়ার 6, এটা থাকছে। ডান পক্ষে কি আছে পরে দেখবো, ডান পক্ষে আছে আমাদের a কিউব b কিউব c কিউব, ডান পক্ষ আছে আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাহলে কত হচ্ছে c কিউব k টু দি পাওয়ার 6 প্লাস c কিউব k কিউব প্লাস c কিউব, কত হচ্ছে এটা, c কিউব কমন গেলাম কিন্তু থাকছে k টু দি পাওয়ার 6 প্লাস k কিউব প্লাস 1। তাহলে আমরা বলতে পারছি যে এই ডান পক্ষ বাম পক্ষ সমান, LHS সমান হচ্ছে কত, RHS প্রমাণিত। নেক্সট কি আছে, নেক্সট আছে আমাদের এইটা এক্স ওয়াই, এক্স দেওয়া আছে এটা, ওয়াই দেওয়া আছে এটা, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত হবে, এক্স প্লাস ওয়াই আমাদের মান বের করবো। এক্স প্লাস ওয়াই এর মান যদি আমরা বের করি এখানে, তাহলে কত পাচ্ছি, √3 প্লাস 1 এর বাই √3 মাইনাস 1 প্লাস √3 মাইনাস 1 √3 প্লাস 1, এটা পাচ্ছি। তাহলে এখন কি করবো, লসাগু করবো। লসাগু করলে কত হচ্ছে, এটা হয়ে যাবে কত, a প্লাস বি ইন্টু মাইনাস বি, 3 মাইনাস 1, এটা আমরা সূত্র ধরেও করতে পারি, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ধরে করতে পারি, কিংবা আমরা ফর্মুলা ফিলে করতে পারি, a প্লাস বি দা হোল স্কয়ার মাইনাস বি দা হোল স্কয়ার হলো 3 স্কয়ার প্লাস 2√3 প্লাস 1 প্লাস বি স্কয়ার মাইনাস 2√3 প্লাস 1, এটা কেটে যাবে, আমার কত আসছে উপরে, 3 একে 4 4 8 বাই 2 সমান কত আসছে 4। তাহলে এর মান কত হবে, মান পাবি তো a স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। আর এখন যদি এক্স ওয়াই আমাকে একটা ভ্যালু বের করতে হবে, এক্স ওয়াই যদি মানটা বের করি, এখানে আমি বের করে নিই এক্স ইন্টু ওয়াই, এই দুটো গুণ করলে আমার কত আসবে, এটা কেটে যাবে, যে এক্স ওয়াই ভ্যালু কত হবে 1 গুণ করলে, তাহলে এক্স ওয়াই এর মান বেরিয়ে গেল আমার, আর এক্স প্লাস ওয়াই এর মান বেরিয়েছে। এখন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এক কাছে লিখলে আমার কত পাবো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 2xy, এটা হবে 3xy মাইনাস xy 3xy হয়ে যাবে, আর এটা হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস xy সমান কত হচ্ছে, এটা এটা হচ্ছে 4, মানে 4 স্কয়ার মানে 16 মাইনাস 3 ইন্টু 1 মানে 3, 16 মাইনাস 1, এটা হচ্ছে কত 13, এটা কত হচ্ছে 15, 13 বাই 15, এটা হচ্ছে অ্যান্সার। এটা কি বলেছে, 2.1 মিটার দীর্ঘ এত মিটার প্রস্থ আয়তাকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে, ওকে। তো ওই চৌবাচ্চায় 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লাগো। তাহলে এর মধ্যে কি করছে, 630 লিটার জল ঢালছে, তাহলে আয়তনটাকে বের করে নেবো, যে জলটা আছে তার আয়তন কত, 2.1 মিটার ইন্টু 1.5 মিটার ইন্টু উচ্চতা কত পেলাম আমরা h,
এটা হলো ঘনমিটার, তাই তো? কিন্তু আমার লিটারে করতে হবে। লিটার করতে গেলে আমাকে কি করতে হবে, আরো 1000 দিয়ে গুণ করতে হবে। ঘনমিটার থেকে লিটার করতে গেলে এটা হচ্ছে এত লিটার জল আছে। এইটা সমান কি বলেছে, ওই চোখ আছে আরো 630 লিটার জল ঢালে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, আমাকে সেটা বের করতে হবে। তাহলে এই যে দেওয়া আছে এটা সমান আমরা কি করে দেবো, 630 জল ঢালছি এর সাথে, তো সেক্ষেত্রে আমরা বের করবো অর এইচ ইজিক্যাল টু কত পাবো, 630 একটা দুটো ইন্টু 100, দুটো দশমিক উঠে গেলে এটা পাবো, নিচে আবার 21 ইন্টু 15 ইন্টু 1000, তাহলে কত আসবে, একটা দুটো কাটছে, এটা কেটে যাচ্ছে, 7 3 21, 7 9 63, 3 3 9, 3 5 15, 5 5 2 10 কেটে যাচ্ছে, তাহলে একটা 5 আছে, 5 কাটবে না, এর মধ্যে শূন্যটা কেটে যাচ্ছে, 5 তাহলে 1/5। তাহলে এইচ ইজিক্যাল টু কত বেরোবে, এইচ ইজিক্যাল টু যেটা বেরোবে আমার 1/5 মিটার, এটা আমার বেরোবে এইচ ইজিক্যাল টু। কিন্তু পেয়ে যাচ্ছে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, 0.2 মিটার এটা বৃদ্ধি পাবে। নেক্সট আমরা যেটা বলেছে এটা কত হতে পারে, এটা 0.2 মিটার ছাড়া এটা 2 ডেসিমিটার আমরা লিখতে পারি, এটা ডেসিমিটার, এটা হচ্ছে 2 ডেসিমিটার লিখতে পারি। নেক্সট আমি বলছি সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি বক্ষতলের ক্ষেত্রফল বুঝে 440 বর্গ সেন্টিমিটার, 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে দেখুন। তাহলে এখানে তার প্রথমে কি আমরা জানি 1 কুইন্টাল সমান কত কেজি, 1 কুইন্টাল কেজি, এটা আমরা জানি। এখন কি বলেছে যে একটা ওজন আছে 9.24 কুইন্টাল, তাহলে 9.24 কুইন্টাল সমান কত হচ্ছে, 924 কেজি, এটা হচ্ছে 924 কেজি হচ্ছে। তাহলে 1.5 কেজি ওজন, 1.5 কেজি ওজন হচ্ছে কত বলেছে, 1.5 কিগ্রা, 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন হচ্ছে 1.5 কিগ্রা, তাহলে 924 কিগ্রা কাঠের ওজন কত হবে, এর ওজন হবে, এর আয়তন হবে কত, ঘন ডেসিমিটারে 924 বাই কত হচ্ছে 1.5, তাই তো? কারণ 1.5 কিগ্রা কাঠের ওজন বলছে 1 ঘন ডেসিমিটার, এটা কেটে গেলে 10, তাহলে এটা কত আসছে, 15, 5 দুগুণে 10, 3 থেকে 9, 3 24, 6 8 616 ঘন ডেসিমিটার হচ্ছে এটার আয়তন। তাহলে এখন কাঠের ব্যাসার্ধটার কাঠের গুঁড়ার ব্যাসার্ধ আর ধরলাম, এটা হচ্ছে ব্যাসার্ধ ধরলাম, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, আর কি ধরলাম, উচ্চতা কি ধরলাম, এইচ ধরলাম, এটা ধরলাম এইচ ডেসিমিটার, ব্যাসার্ধ 8 ডেসিমিটার, এটা হচ্ছে ডেসিমিটার, এই দুটো আমরা ধরে নিয়েছি। তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কত হবে, বক্ষতলের ক্ষেত্রফল যেটা হবে 22/7 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু এইচ, সরি ইন্টু কবে হবে, 2 পাই হবে, 2 পাই আর এইচ ইজিক্যাল টু, এটা হচ্ছে, এইটা ইজিক্যাল টু বলা আছে কত, 440, এটাই তো বলা আছে বক্ষতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। তাহলে এখান থেকে আমি কি পাবো, আর এইচ ইজিক্যাল টু পেয়ে যাবো, আর এইচ ইজিক্যাল টু যেটা পাবো আমি সেটা কত পাবো, 70,
দেখো কাটাকুটি করে 70 আসছে, কারণ কি হচ্ছে এটা হচ্ছে 22 44, 44 10 হচ্ছে, আর 7 10 70, তাহলে আর ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমি 70। এটা গেলাম আমার 1 নম্বরে। তো গুণটির আয়তন কত, পাই আর স্কয়ার এইচ, তাহলে 22 এর 7 আয়তন কত হচ্ছে 22 আর স্কয়ার ইন্টু এইচ ইজ ইকুয়াল টু কত হবে, এটা আমরা বের করেছি, এটা কত হয়েছে 616, তাই তো। তাহলে এখান থেকে আমরা কত পাবো, আর এইচ যেগুলো 70 পেয়েছি, তাহলে এখানে পাচ্ছি আর স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু 616 ইন্টু 7/22। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা, আর ইন্টু আর এইচ 616 ইন্টু 7/22, আর এইচ জায়গা মানে 70, আর এইচ নিচে চলে আসবে, তাহলে আর ইজ ইকুয়াল টু এখানে কত পাবো, আর ইজ ইকুয়াল টু 616 ইন্টু 7/22 ইন্টু কত পাচ্ছি 70, 7 10 70, 22, এটা কাটবে, কেটে কত আসবে, এটা আমার 2.8, 28 পাবো, এটা ক্যাটাগরি করে 2.8 আসবে। তাহলে আমার পেয়ে গেলাম এখানে আর সমান পেয়ে গেছি, তাহলে 2 আর সমান কত হবে 5.6। তাহলে আমরা কি চেয়েছিলাম, গুটির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 5.6 ডেসিমিটার, উচ্চতা কত হচ্ছে, উচ্চতা এখানে কত পাবো ডেসিমিটার এটা, আর উচ্চতা এখানে পেয়ে যাব, উচ্চতা এখান থেকে যেটা পাবো কত, এটা পেয়ে গেছি কত, আর পেয়ে গেছি 2.8, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 70/2.8, কেটে গেল, এটা হচ্ছে 10, 10 70, 7 4 28, 2 4, 2 5 10, আর 2 5 25 ডেসিমিটার। তো দুটো অ্যান্সার পেয়ে গেলাম। আমার এখানে ব্যাসের দৈর্ঘ্য বলেছিল, সেটা বেরোলো কত 5.6, আর এটা বেরোলো 25 ডেসিমিটার।